আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে থার্মাল থিওরির মাধ্যমে এডমন্ড হ্যালির থার্মাল থিওরির মাধ্যমে কিভাবে মৌসুমী বায়ুর উৎপত্তি হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিভাবে উৎপত্তি হলো, উত্তর পূর্ব মৌসুমী বায়ু কিভাবে উৎপত্তি হলো সেটা আমরা থার্মাল থিওরির মাধ্যমে দেখেছিলাম। আমরা জানি যে মৌসুমী বায়ু উৎপত্তির ক্ষেত্রে আমাদের তিনটে থিওরি পড়তে হবে। একটা থার্মাল কন্ট্রাস্ট থিওরি, যেটা এডমন্ড হ্যালি, যেটা অলরেডি আমরা কমপ্লিট করেছি। আজকে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ফ্রনের থিওরি। ফ্রনের যে আইটিসিজেড থিওরি রয়েছে সেটা আমরা আলোচনা করব, তারপর আমরা জেট স্ট্রিম নিয়ে আলোচনা করব। তো আজকে চলে আসি ফ্রনের আইটিসিজেড থিওরির মাধ্যমে কিভাবে মৌসুমী বায়ু উৎপত্তি হয় সেটা নিয়ে আলোচনা করব। এবং প্রথমে আমাকে দেখো, এই থিওরিটা শুরু করার আগে ফার্স্ট আমাকে জানতে হবে আইটিসিজেড কি। আগে আমরা আইটিসিজেড কাকে বলে সেটা আমরা আলোচনা করব, তারপরে আমরা অ্যাপারেন্ট মুভমেন্ট অফ সান নিয়ে আলোচনা করব। আমরা জানি অ্যাপারেন্ট মুভমেন্ট অফ সান কেন, কারণ আমরা দেখি যে সূর্যকে বিভিন্ন জায়গায় আমরা দেখি। অর্থাৎ একটা কিছু কিছু ডেট আমাদের খেয়াল রাখতে হয়। যেমন আমরা 21শে মার্চ সূর্যকে দেখি নিরক্ষরেখার ওপর, তারপর 21শে জুন সূর্যকে দেখি আমাদের যে কর্কট ক্রান্তি রেখার ওপর, তারপরে আবার 23শে সেপ্টেম্বর সূর্যকে দেখি নিরক্ষরেখার ওপর, আবার 22শে ডিসেম্বর সূর্যকে দেখি আমরা মকর ক্রান্তি রেখার ওপর। তো এই সূর্যকে বিভিন্ন জায়গায় দেখছি, অ্যাকচুয়ালি সূর্যের মুভমেন্ট হয় না, মুভমেন্ট হচ্ছে পৃথিবী। এবং যেহেতু আমরা পৃথিবী থেকে দেখছি তার জন্য আমরা দেখছি যে সূর্যের মুভমেন্ট। যেহেতু সূর্য মুভ করে না এর জন্য আমরা বলি অ্যাপারেন্ট মুভমেন্ট অফ সান। যদি সূর্য মুভ করতো তাহলে আমরা বলতাম মুভমেন্ট অফ সান। যেহেতু সূর্য মুভ করে না, হ্যাঁ সূর্য মুভ করে, বাট পৃথিবীর তুলনায় অনেক কম। তো আমরা অ্যাপারেন্ট মুভমেন্ট অফ সান এটা নিয়ে আমরা আলোচনা করব। আগে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা আইটিসিজেড কি সেটা নিয়ে আমরা ডিসকাস করব, তারপরে আমরা অ্যাপারেন্ট মুভমেন্ট অফ সান নিয়ে আলোচনা করব। তো চলে আসি আইটিসিজেড জিনিসটা কি। আইটিসিজেড বলতে গেলে দেখো, এখানটায় পৃথিবীর যে মিডিল বরাবর আমরা জানি যে 0 ডিগ্রি যে রেখাটা সেটা হচ্ছে নিরক্ষরেখা। আমরা জানি ঠিক এই 0 ডিগ্রি যে রেখাটা, এই 0 ডিগ্রি, এই নিরক্ষরেখা পৃথিবীকে দুটো পার্টে সেপারেট করে। উপরের দিকে হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার আর নিচের দিকে হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এই দুটো পার্টে ভাগ করে। এবার এই 0 ডিগ্রি যে এলাকাটা, এই 0 ডিগ্রি থেকে এটা হচ্ছে নর্থ আর এই সাইডে হচ্ছে সাউথ। 0 ডিগ্রি থেকে যদি আমি 5 ডিগ্রি নর্থে যাই, 5 ডিগ্রি নর্থে গেলাম, আর 0 ডিগ্রি থেকে আমি যদি 5 ডিগ্রি সাউথে আসি, 5 ডিগ্রি সাউথ, এই 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ এই এলাকাটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল। এটা আমরা আগের দিনে বলেছিলাম, এই এলাকাটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল। এবং এই নিরক্ষীয় অঞ্চলে সারা বছর আমরা লো প্রেসার দেখি। নিরক্ষীয় অঞ্চলে আমরা সারা বছর লো প্রেসার দেখি। লো প্রেসার কি আমি আগের দিনে কিন্তু বলে দিয়েছিলাম। তো এবার প্রশ্ন হচ্ছে যে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর লো প্রেসার কেন দেখি, তার কতগুলো কারণ রয়েছে। 1 নম্বর কারণে যদি আসি, আমরা নিরক্ষীয় অঞ্চলের উপর সারা বছর সূর্যের যে ভার্টিক্যাল রে বা সূর্য লম্বভাবে কিরণ দেয়। যদিও আমরা বলে থাকি যে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, কিন্তু অ্যাকচুয়ালি সূর্য দুদিনই লম্বভাবে কিরণ দেয় এই নিরক্ষীয় অঞ্চলে। সেটা হচ্ছে 21শে মার্চ। আমরা জানি যে সূর্য, ধরো এটা হচ্ছে আমাদের সান, এই সূর্য 21শে মার্চ প্রথমে আমাদের এখানে লম্বভাবে কিরণ দেয় 21শে মার্চ। তারপর 21শে মার্চের পর সূর্যের উত্তরায়ণ ঘটে, সূর্য উত্তর দিকে যায়। তারপরে ঠিক এরকম জায়গায় 21শে জুন, এরকম জায়গায় 21শে জুন সূর্য এরকম জায়গায় চলে আসে, মানে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তারপরে সূর্যের আবার দক্ষিণায়ন ঘটে, দক্ষিণ দিকে আস্তে আস্তে ঠিক সূর্য আবার এরকম জায়গায় আসবে, নিরক্ষীয় অঞ্চলের উপর আসবে। সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর আর 21শে মার্চ এই দুদিনই সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তারপরে আবার মকর ক্রান্তি রেখার উপর 22শে ডিসেম্বর ঠিক এরকম জায়গায় চলে আসবে আমাদের সূর্য, 22শে ডিসেম্বর। তারপর আবার ঠিক 21শে মার্চ আবার নিরক্ষীয় অঞ্চল। অর্থাৎ সূর্যের এরকম ভাবে মুভমেন্ট আমরা দেখি। অ্যাকচুয়ালি সূর্য মুভ করে না, পৃথিবী মুভ করে বলে আমরা পৃথিবী থেকে যেহেতু দেখি তার জন্য সূর্যকে আমরা এদিক ওদিকে যেতে দেখি।
তো এই সূর্যের যে অ্যাপারেন্ট মুভমেন্টটা হয় এটা কেন হয় সেটাও আমরা দেখবো। তো আমাদের একটা জিনিস লক্ষ্য করো যে এই নিরক্ষীয় অঞ্চলের ওপর সূর্য দুদিন লম্বভাবে কিরণ দেয়, একটা 23শে সেপ্টেম্বর, একটা যে 21শে মার্চ। তো এই দুদিন লম্বভাবে কিরণ দিলেও সূর্য উত্তরে বা দক্ষিণে যেদিকেই যাক না কেন, যে এই স্থানটা বা এই জায়গাটা সারা বছরই সূর্যের আলোটা কিন্তু পেতে থাকে, বা সারা বছরই কিন্তু সূর্যের আলোটা কিন্তু পায়। এর জন্য যেহেতু এখানে সারা বছর সূর্যের আলো পায়, তার জন্য এখানটা একটা হাই টেম্পারেচার তৈরি হবে, অর্থাৎ এখানকার তাপমাত্রা বাড়বে। তা হাই টেম্পারেচার যদি তৈরি হয় তাহলে সেখানকার প্রেসার কি হবে, কমে যাবে, কারণ টেম্পারেচার বাড়লে প্রেসার কমে যায়, এটা আমরা আগের দিন দেখেছি। তার মানে এখানে যেহেতু সারা বছর তাপমাত্রাটা বেশি থাকে তার জন্য এখানে লো প্রেসার তৈরি হয়। তাহলে এক নম্বর কারণ কি, নিরক্ষীয় অঞ্চলে লো প্রেসার তৈরি হওয়ার এক নম্বর কারণ হচ্ছে সূর্যের ভার্টিক্যাল রে, সূর্যের ভার্টিক্যাল রে যে লম্বভাবে যে কিরণ দেয়। আর কি কি কারণ এখানে লো প্রেসার তৈরি হয়? দু নাম্বার যদি আমরা দেখি যে আমাদের যে নিরক্ষীয় অঞ্চলটা যদি তোমরা দেখো, এই এলাকাটায় ল্যান্ড মাসের তুলনায় ওয়াটার বডি বেশি। আমাদের নিরক্ষীয় অঞ্চলে ল্যান্ড মাসের তুলনায় ওয়াটার বডি বেশি, আর ওয়াটার বডি যদি বেশি হয় তার মানে যেহেতু এখানে টেম্পারেচার বেশি, তার মানে সেই সমুদ্রের জলের একটা এভাপোরেশন সিস্টেম চলবে সমুদ্রের জলে। এভাপোরেশন হলে কি হবে, বাতাস বাইরের দিকে মানে বাতাস উপরের দিকে উঠে যায়, ঊর্ধ্বাকাশে উঠে। আর বাতাস কখন উপরের দিকে ওঠে, যখন বাতাস গরম হয়, কারণ গরম বাতাসই উপরের দিকে ওঠে। আর শীতল বাতাস নিচের দিকে নামে, কারণ শীতল বাতাস ভারী হয়, গরম বাতাস হালকা হয়। যেহেতু এভাপোরেশন সিস্টেমটা এখানে দেখি, তাই বাতাস উপরের দিকে ওঠে। আর উপরের দিকে ওঠা মানেই বাতাস কি হয়, মানে সেখানকার টেম্পারেচার কি হয়, বেশি হয়। আর টেম্পারেচার বেশি হলেও লো প্রেসার কিন্তু ক্রিয়েট হয় এই জায়গাটায়। তাহলে লো প্রেসার তৈরি হওয়ার দু নম্বর কারণ যদি আমরা এখানটায় বলি, সেটা হচ্ছে এভাপোরেশন সিস্টেম। আর কি কারণে লো প্রেসার তৈরি হয়? আমরা জানি যে আমাদের যে পৃথিবী, তার যে 23.5 ডিগ্রি যে অ্যাক্সিস বরাবর যে হেলে থাকে বা ঝুঁকে থাকে, এর এবং তার যে অক্ষকে কেন্দ্র করে পৃথিবী কিন্তু ওয়েস্ট থেকে ইস্টের দিকে কিন্তু অনবরত বা কন্টিনিউ কিন্তু ঘুরে চলেছে, এবং তার স্পিড 30 কিলোমিটার/সেকেন্ড, এতটা স্পিডে সে ঘোরে। এবার মানে প্রশ্ন হচ্ছে যে এই স্পিডটা কোন এলাকায় বা কোন জায়গায় বেশি? এই স্পিডটা উত্তর এবং দক্ষিণ দিকের তুলনায় ঠিক এই মধ্যভাগে স্পিডটা বেশি। কেন? কারণ মধ্যভাগটা, পৃথিবীর মধ্যভাগটা স্ফীত বা মোটা। এর জন্য যে পৃথিবী যে তার অক্ষ বরাবর যে ঘুরতে থাকে এবং তার যে স্পিড, সেই স্পিডটা কিন্তু এই মধ্যভাগে বেশি, কারণ মধ্যভাগটা হচ্ছে স্ফীত বা মোটা। এবার যখনই পৃথিবী ঘুরবে, তার মানে পৃথিবী কি চাইবে, যে তার উপর সমস্ত জিনিসগুলোকে বাইরে ছিটকে ফেলে দেওয়া। তো এটা পৃথিবী চায়, যেহেতু পৃথিবী কন্টিনিউ ঘুরে চলেছে, এবং পৃথিবী চায় কি তার উপর থাকা সমস্ত জিনিসগুলোকে বাইরে ছিটকে ফেলে দিতে। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স আবার সেটাকে আবার ধরেও রাখে। তো আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে স্পিডটা কোথায় বেশি, সেটা হচ্ছে আমাদের নিরক্ষীয় অঞ্চল বা স্ফীত বা মোটা এলাকায়, উত্তর এবং দক্ষিণ দিকের তুলনায়। তার মানে এখানে যেহেতু স্পিড বেশি, আর স্পিড বেশি হলে পৃথিবী চাইবে এখানকার জিনিসগুলো বাইরে ফেলে দিতে। আর বাইরে ফেলে দিতে মানে কি, বাতাস টাতাস বাইরের দিকে চলে যাবে, মানে উপরের দিকে উঠবে। আর বাতাস উপরের দিকে যদি ওঠে বা ঊর্ধ্বাকাশে ওঠে, বাতাস কখন ঊর্ধ্বাকাশে উঠবে, যদি সেখানকার টেম্পারেচারটা বেশি হয়। তাহলে টেম্পারেচার বেশি হলেই বাতাস ঊর্ধ্বাকাশে উঠবে, আর টেম্পারেচার বেশি হলেও সেখানে লো প্রেসার তৈরি হবে। তার মানে যে আমাদের পৃথিবীর যে রোটেশনাল ফোর্স বা রোটেশন, এটাও কিন্তু লো প্রেসার তৈরি হওয়ার আরেকটা কিন্তু কারণ এই নিরক্ষীয় অঞ্চলে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে লো প্রেসার তৈরি হওয়ার তিনটে কারণ: ভার্টিক্যাল রে, ইভাপোরেশন এবং পৃথিবীর যে ঘূর্ণন বা রোটেশন। এই তিনটে কারণে মেনলি নিরক্ষীয় অঞ্চলে সারা বছর আমরা লো প্রেসার দেখি। এবার প্রবলেমটা কি, যখন লো প্রেসার হবে, আমি আগেই বললাম বাতাস কি হবে, লো প্রেসার কখন হয়, যখন হাই টেম্পারেচার। তার মানে এখানকার উষ্ণতাটা বেশি, এর জন্য তো লো প্রেসার তৈরি হয়েছে। আর লো প্রেসার তৈরি হলে সেখানকার বাতাস কি হবে, উপরের দিকে উঠে যাবে, কারণ লো প্রেসার মানে টেম্পারেচার বেশি। আর টেম্পারেচার বেশি মানে বাতাস গরম, আর গরম বাতাস হালকা হয়, উপরের দিকে উঠে যায়। তার মানে এখানকার বাতাস কি হবে, উপরের দিকে উঠে যাবে, এরকম ভাবে ঊর্ধ্বাকাশে উপরের দিকে উঠে যাবে। এবার আমরা জানি যত হাইট বাড়ে
তত টেম্পারেচার কমতে থাকে। আমরা জানি পার কিলোমিটার 6.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমতে থাকে। তার মানে এই বাতাসটা যখন উপরের দিকে উঠছে, তার হাইটটা বাড়ছে, তার মানে সেই বাতাসটা উপরের দিকে উঠে গিয়ে শীতল হচ্ছে। কারণ যত উপরের দিকে উঠবে বাতাস কি হবে? শীতল হবে। তার মানে এই বাতাসটা উপরের দিকে উঠে গিয়ে শীতল হলো, আর শীতল বাতাস আমরা কি জানি? শীতল বাতাস ভারী হয়। তার মানে ভারী হলে সেই বাতাসটা এবার নামবে কোনো জায়গায়, ঠিক এরকম জায়গায় করে বাতাসটা নামবে, ঠিক এরকম জায়গায়। এই জায়গাটা যদি আমরা দেখি, বলা হয় 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রির মধ্যে বাতাসটা নামে। 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, এইদিকে সাউথ আর এই সাইডে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, এটা হচ্ছে নর্থ। তাহলে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি এই এলাকায় কিন্তু এই বাতাসটা নামে। এবার আমরা যখন এখানে বাতাসটা নামলো, তার মানে এখানে কোন প্রেসার তৈরি হলো? বাতাস নিম্নমুখী কখন হয়? যেখানে টেম্পারেচার কম। বা আমি আগের দিনই বলেছিলাম যে টেম্পারেচার কম হলে হাই প্রেসার তৈরি হয়, আর টেম্পারেচার বেশি হলে লো প্রেসার তৈরি হয়। যেহেতু এখানে টেম্পারেচার বেশি, তার জন্য লো প্রেসার তৈরি হয়। আর এখানে বাতাস হচ্ছে নিম্নমুখী। বাতাস নিম্নমুখী কখন হবে? যেখানটায় হাই প্রেসার তৈরি হলে বাতাস নিম্নমুখী হয়। দেখো, লো প্রেসার তৈরি হলে বাতাস যেমন ঊর্ধ্বমুখী হয়, ঠিক নিম্নমুখী হয় হাই প্রেসার তৈরি হলে। তার মানে এই এলাকাটা হচ্ছে হাই প্রেসার জোন বা হাই প্রেসার বেল্ট এটা। কারণ বাতাস নিম্নমুখী, বাতাস নিম্নমুখী হলে অর্থাৎ বাতাস শীতল হলে, তার মানে সেখানকার টেম্পারেচার কম, আর টেম্পারেচার কম মানে হাই প্রেসার। আর বাতাস ঊর্ধ্বমুখী হলে অর্থাৎ সেখানকার টেম্পারেচার বেশি, ফলে সেখানে লো প্রেসার, এটা আমরা আগের দিনে দেখেছি। তার মানে এই এলাকাটাকে বলা হয় সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট। এই 30 ডিগ্রি টু 35 ডিগ্রি এটাকে বলা হয় সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট। তাহলে এটাও সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট, সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট সংক্ষেপে লিখলাম। আর এটা কি লো প্রেসার নিরক্ষীয় অঞ্চল, এটাকে বলা হয় ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্ট, এটাকে বলা হয় ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্ট। তার মানে একটা জিনিস খেয়াল করো, এখানটায় হাই প্রেসার তৈরি হলো, আর এখানেও হাই প্রেসার, আর এই জায়গাটা কি লো প্রেসার, এখানে তো লো প্রেসার তৈরি হয়। এবার বাতাস কোন দিক থেকে কোন দিকে যায়? আমরা জানি বাতাস হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যায়। তার মানে বাতাস এবার হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাবে। এই যে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাবে বাতাস, এরকম যদি উত্তর গোলার্ধে দেখি, এখান থেকে এই দিকে আসবে, আবার এখান থেকে এই দিকে যাবে। এবার দেখো, বাতাস অ্যাকচুয়ালি আসার কথা এরকম সোজাসুজি, কিন্তু এরকম আসে না। কারণ আমরা জানি যে ফেরেলের সূত্র অনুযায়ী বাতাস উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায়। তার মানে বাতাস ঠিক এরকম ডান দিকে বেঁকে এরকম ভাবে আসবে, এরকম ভাবে ডান দিকে বেঁকে। তোমার আমার ডান দিক নয়, বাতাসের ডান দিক। আর দক্ষিণ গোলার্ধে বাতাস কি হয়? বাম দিকে বেঁকে যায়, মানে সোজা গিয়ে সোজা যায় না, ঠিক বাম দিকে বেঁকে যায় এরকম। এরকম ভাবে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়, আর উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়। এবার দেখো, এই দুটো বাতাস নিরক্ষীয় অঞ্চল এরকম জায়গায় কি হচ্ছে? মার্জ হচ্ছে, এবং মার্জ হয়ে গিয়ে সেই বাতাস শান্ত হয়ে যাচ্ছে এখানে। এই লো প্রেসার যে এলাকাটা, যে নিরক্ষীয় অঞ্চল, এই লো প্রেসার যে এলাকাটা, দেখো দুটো ট্রপিক্যালের মিডিলে, এটা না, এটাও ট্রপিক্যাল এরিয়া, এই যে এটাও ট্রপিক্যাল এরিয়া। তার মানে এই দুটো ট্রপিক্যাল এরিয়ার মিডিলে এই লো প্রেসার অঞ্চলটা। এর জন্য এই লো প্রেসারটাকে কি বলা হয়? এই এলাকাটাকে ইন্টার ট্রপিক্যাল, যেহেতু দুটো ট্রপিক্যালের মিডিলে, তাই এই এলাকাটাকে বলা হয় ইন্টার ট্রপিক্যাল। আর দুটো বাতাস এসে গেছে, মিলিত হচ্ছে, কনভারজেন্স। আর এই এলাকাটাকে বলা হচ্ছে জোন, একটা জোন। তাহলে এটাকে কি বলা হয়? ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন বা আইটিসিজেড। অর্থাৎ আইটিসিজেড মানে এই লো প্রেসার যে বেল্টটা এখানটা, এটাকে বলা হয় এটা আইটিসিজেড। এবার তাহলে আইটিসিজেড কি আমাদের কাছে ক্লিয়ার। এবার দেখো, এই দুটো বাতাস যে আসছে, এটা অ্যাকচুয়ালি কোন দিক থেকে আসছে? ঠিক এরকম এই দিক থেকে আসছে না, আর এই দিক মানে কি নর্থ ইস্ট। তার মানে উত্তর গোলার্ধে, মানে এখান থেকে যে বাতাসটা আসছে সেটাকে বলা হচ্ছে নর্থ ইস্ট। আর এই বাতাসটার নাম হচ্ছে ট্রেড উইন্ড। অর্থাৎ এই বাতাসটা যে দিক থেকে আসছে, মানে নর্থ ইস্টের দিক থেকে আসছে, তার জন্য এই বাতাসটাকে
বলা হচ্ছে নর্থ ইস্ট ট্রেড উইন্ড। আর এই বাতাসটা দেখো, এটা সাউথ, এটা ইস্ট, তার মানে সাউথ ইস্টের দিক থেকে আসছে, তার মানে এটাকে বলা হচ্ছে সাউথ ইস্ট ট্রেড উইন্ড। ট্রেড উইন্ড। তাহলে এবার আমরা কি দেখলাম যে দুটো আইটিসিজেড কি আমরা আলোচনা করলাম। প্রথমে আইটিসিজেড এর কনসেপ্ট বা এটার মাধ্যমে কিভাবে নর্থ ইস্ট মনসুন, সাউথ ওয়েস্ট মনসুন তৈরি হচ্ছে সেটা আলোচনা করার আগে আমাদের আইটিসিজেডটা জানার প্রয়োজন ছিল। তো আইটিসিজেড কি আমাদের কাছে ক্লিয়ার। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে এই বাতাসগুলো যেখানে মার্চ করলো, তার মানে এই জায়গাটা তো উষ্ণ, মানে লো প্রেসার তৈরি হয় নিরক্ষীয় অঞ্চলে, লো প্রেসার তৈরি হয়, সারা বছর ভার্টিক্যাল রে পড়ে সূর্য, তার মানে এই এলাকাটা তো উত্তপ্ত, তার মানে আবার বাতাস এখানে গরম হবে, আবার উপরের দিকে উঠবে, আবার উপরের দিকে উঠে শীতল হবে, আবার এরকম জায়গায় বাতাস নামবে, এখানে হাই প্রেসার, আবার বাতাস আসবে, আবার উঠে আবার যাবে, অর্থাৎ এখানে একটা সাইকেল তৈরি হবে। এই সাইকেলটাকে বলা হচ্ছে হ্যাডলি সেল। হ্যাডলি সেল, এই সাইকেলটাকে বলা হচ্ছে হ্যাডলি সেল। তাহলে এবার চলে আসে আইটিসিজেড কাকে বলে সেটা আমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা চলে আসি অ্যাপারেন্ট মুভমেন্ট অফ সান। কিভাবে যে মুভমেন্ট হয়, অ্যাকচুয়ালি সানের মুভমেন্ট হচ্ছে না, পৃথিবীর মুভমেন্ট হচ্ছে, এবং পৃথিবী যেহেতু মুভমেন্ট হচ্ছে তার জন্য আমরা সূর্যকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেটে আমরা দেখতে পাই, সেগুলো নিয়ে এবার আমরা ডিসকাস করব। তো আইটিসিজেড এর পর অ্যাপারেন্ট মুভমেন্ট অফ সান ডিসকাস করব, তারপরে আমরা আলোচনা করব কিভাবে সাউথ ওয়েস্ট মনসুনটা তৈরি হচ্ছে আইটিসিজেড এর মাধ্যমে, কিভাবে নর্থ ইস্ট মনসুন তৈরি হচ্ছে আইটিসিজেড এর মাধ্যমে, সেটা নিয়ে ডিসকাস করব। তারপর আমরা জেট স্ট্রিম। তাহলে চলে আসি অ্যাপারেন্ট মুভমেন্ট অফ